ওয়েলকাম। এসএলএসটি এবং প্রাইমারি ইন্টারভিউয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, বিশেষ করে এবারের এসএলএসটিতে যে ধরনের প্রশ্নগুলো ইন্টারভিউতে পঠন পাঠন বা বিদ্যালয় সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছে প্রার্থীদের, তার থেকেই কয়েকটি প্রশ্ন আজকে আমরা আবার আলোচনা করব। প্রথমত এমন কিছু প্রশ্ন এসছে, যেমন আচ্ছা আপনি ক্লাস করাচ্ছেন, আপনার ক্লাসে হঠাৎ করে আপনার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অথবা কোনো প্রশাসনিক আধিকারিক আপনার ক্লাস পর্যবেক্ষণে চলে গেছে বা কোনো, তখন আপনি কি করবেন সেই ক্লাসটায়? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু এই প্রশ্নটা আসছে। কিন্তু এর বাইরে আর একটা, আচ্ছা আপনার মতে আপনার বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা? আপনি যে সাবজেক্টই ধরুন না কেন, আমি আসবো সেটাই, কি হতে পারে। তারপরে আচ্ছা, স্কুলে নিয়মিত প্রার্থনা বা অ্যাসেম্বলি হয় জানেন তো, এটার গুরুত্ব কি, কতটা সমর্থন করেন বা কিছু? আরেকটা প্রশ্ন করছে যে আচ্ছা মিড ডে মিলের যে মনিটরিং করার জন্য আপনাকে নিয়োগ করা হলো শিক্ষক হিসেবে, দায়িত্ব আপনার পড়লো, আপনি কিভাবে সেটা মেনটেন করবেন, পালন করবেন, কিভাবে টোটাল ব্যাপারটা দেখবেন? মিড ডে মিল একটা অপরিহার্য বিষয় বর্তমান প্রাথমিক শিক্ষা, আমরা জানি। আরেকটা প্রশ্ন যে আচ্ছা বর্তমানে কিশোর কিশোরীদের মধ্যে মোবাইল আসক্তিটা খুব বেড়ে গেছে, এইটা কমানোর জন্য শিক্ষক হিসেবে আপনি কি দায়িত্ব পালন করবেন বা কি পরিকল্পনা আছে আপনার? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জিং সিচুয়েশনে ফেলতে পারে, ফলে আমরা একটু প্রস্তুত হয়ে যাব। আমি বলছি না আমার কথা মুখস্থ করে আপনি বলবেন, বারবারই কথাটা আমি বলি। আমি যদি আপনার জায়গায় বা আমি যদি প্রার্থী হই, আমাকে এই ধরনের প্রশ্নগুলো আমি কি উত্তর দেব? প্রথম প্রশ্নটা যে আপনার ক্লাসে যদি এইচএম বা কোনো আধিকারিক ওনার বদলে বলতে পারেন যে কোনো এসআই এআই জিআই চলে এসছে, আপনি কি করবেন? প্রথম কথাই হচ্ছে, আমি যে ক্লাসে পড়াচ্ছিলাম, যে পাঠদানটা ছিল, সেটাকে কোনোভাবেই বন্ধ করব না। যদি তিনি কোনো বিশেষ কাজে না যান, বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার আছে। যদি তিনি পর্যবেক্ষণের জন্য যান, আমি অবশ্যই সেই পড়ানোর মাঝেই তার সাথে আমি মানে সংযোগ স্থাপন করব, আসুন বা কিছু একটা বলবো, তাকে আমার ক্লাসে আসার অনুমতি দেব। কিন্তু আমি যে পাঠদানের ফ্লোটাকে স্টপ করব না। আমি পড়াচ্ছিলাম, হ্যাঁ স্যার কি, হ্যাঁ 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 বসুন, এইটা তো করা যায় না। এইটা দেখার জন্যই তো আপনার পাঠ পর্যবেক্ষণে গেছেন। আপনি কেমন পড়ান, আপনি পড়ানো স্টপ করে দিতে পারেন, এই জায়গাটাকে আমি বলার চেষ্টা করব। কিন্তু যে হ্যাঁ আসলে আমি তাকে অনুরোধ করব বা তাকে আমি সম্মান জানাবো, কিন্তু আমার পাঠদানের যে গতিটা ছিল সেটাকে আমি স্টপ বা স্তব্ধ করব না, আমি পাঠদান করে যাব। এবং যদি উনি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যেয়ে থাকেন, সেটা উনি নিশ্চয়ই বলবেন, সেটা আমি শুনবো। কোনো কাজেও যেতে পারেন হেডমাস্টার মশাই, যে এই ক্লাসে অমুকের একটু বিশেষ দরকার আছে, আমি তার জন্য এসেছি বা এই ব্যাপারটা জানাতে এসেছি, সেটা আমি শুনবো। কিন্তু উনি যদি পর্যবেক্ষণের জন্য, যতক্ষণ উনি না বলবেন আমি কিন্তু আমি থামবো না। আমি যথাযথ সম্মান ওই পাঠদানের মধ্যেই তাকে জানি, আমি কিন্তু পাঠদানটাকে কমপ্লিট করব। কেন আপনি এটা করবেন? কারণ একজন শিক্ষকের কাছে একটি ক্লাসের ওই 40 মিনিট বা 45 মিনিটটা খুব মূল্যবান, এবং শিক্ষার্থীদের কাছেও। আমার মূল কাজ হচ্ছে কি, পাঠদান করা। আমি সেটাকে কোনো মূল্যে বন্ধ করতে পারি না, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া। এই যে বললাম, যদি প্রধান শিক্ষক বা অন্য কোনো আধিকারিক বা বিদ্যালয়ের অন্য কেউ কোনো বিশেষ প্রয়োজনে যেয়ে থাকেন, সেটা আলাদা ব্যাপার, সে বিষয়ে আমি তাকে সময় দেবো। কিন্তু অন্যথায় কেউ যদি পর্যবেক্ষণের জন্য বা অন্য কোনো কারণে যেয়ে থাকেন, আমি কিন্তু পাঠদানকে স্তব্ধ করব না। এইটা কিন্তু আপনার রিয়েল ক্লাসরুমে হওয়া উচিত। কেউ এসছেন মানে আমি পাঠদান বন্ধ করতে পারি না। আসুন হেডমাস্টার, তাকে আমি যথাযথ সময় স্যার আসুন, বা অনেক সময় আমরা কমিউনিকেশনে পড়েছি না, মুখে কথা না বলেও চোখের ইশারায় কমিউনিকেশন। আমি যদি সাধারণত তো বসে পড়ানো উচিত না, পড়ায়ও না আমরা, যদি কোনো কারণে আপনি চেয়ারে বসে পড়িয়ে থাকেন, আপনি উঠে দাঁড়াবেন, এটা একটা দস্তুর, এটা নিয়ম, সম্মান জানানো, সেটা করতে পারি বা কিছু। কিন্তু আমি পাঠদানটাকে বা পেছনের গেট দিয়ে ঢুকেও কিন্তু পর্যবেক্ষণ করতে পারি, অনেক সময় এসআইরা এআই স্যাররা এসে করেন। সেটা কিন্তু আমাদের ক্লাসরুমটাকে স্টপ করা চলবে না, ক্লাসটা কন্টিনিউ চলবে, এইটাই হচ্ছে মূল বক্তব্য আমাদের থাকবে। ঠিক আছে? আচ্ছা আর যেটা, যে আপনার বিষয়ের মধ্যে কোন টপিকটা আপনার গুরুত্বপূর্ণ? দেখুন, আমি এডুকেশন বিষয়ের ছাত্র, আমি এডুকেশন বিষয়টাই বলবো। অন্য বিষয়ের ক্ষেত্রে আগে বলিনি, আপনার যে বিষয়টা না বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করবেন। যেমন আমার শিক্ষাবিজ্ঞান বিষয়ে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি কি বলবো? আমি বলবো অবশ্যই শিখন অধ্যায়। আমার শিক্ষাবিজ্ঞান বিষয়ে যতগুলো অধ্যায় আছে সবই গুরুত্বপূর্ণ। দেখুন, কোনোটাকে কম গুরুত্বপূর্ণ বলবো না, সবগুলোই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। কিন্তু তার মধ্যেও যদি আমাকে কোনো একটি বাছতে বলেন বা বলে, তাহলে
আমি বলবো শিখন এবং তার উপাদান। কারণ জিজ্ঞাসা করবে, কারণ শিখন এমন একটি অধ্যায় যেখান থেকে একটি ব্যক্তির সারা জীবনের কি কি শিখতে পারে, কিভাবে শিখতে পারে, তার কি কি উপাদান প্রয়োজন, সমস্ত বিষয়টা আছে। এবং এই বিষয়টাই যদি গভীরে যাওয়া যায় তাহলে শিক্ষার সমগ্র রূপটাই বোঝা যায়। সমস্ত শিক্ষার সমস্ত বিষয়গুলোই এই শিখনের সাথে সম্পর্কযুক্ত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাই একটি অধ্যায় যদি কেউ সঠিকভাবে অধ্যয়ন করে তার কাছে অনেকগুলো দিক খুলে যেতে পারে। আমি কিন্তু শিখন এবং তার উপাদানের কথাই বলবো। এবং আপনার অধ্যায়, আপনি ইতিহাসের ছাত্র, আপনি বলবেন আপনার মতন করে, সেই ইসলামিক ইতিহাস হোক, আমাদের মৌর্য যুগের অ্যানসিয়েন্ট পিরিয়ডের ইতিহাস হোক, বা যা আছে, আপনি আধুনিক ভারতের ইতিহাস হোক, সংবিধান হোক, যে কোনো টপিক ধরেন, পলিটিক্যাল সায়েন্সের হলে আপনি রাষ্ট্র হতে পারে, সংবিধান হতে পারে, তাই তো, আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে। আপনি যেটা, এইটা কিন্তু না নিজের বিচক্ষণতা দেখুন, অন্যের সাবজেক্ট আমি বলতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, আমার ধৃষ্টতাও নেই, আমি সেটাই যাবো না। আপনি আপনার মতন করে কিন্তু এটা তৈরি করবেন। আরেকটা যেটা, আচ্ছা স্কুলে নিয়মিত প্রার্থনা বা অ্যাসেম্বলি যেটা হয় সেটার কি প্রয়োজন? প্রথম কথা হচ্ছে অবশ্যই নিয়মিত প্রার্থনা প্রয়োজন আছে। এটা শুধুমাত্র সমবেত হওয়া নয়, এইটা কি করে শিক্ষার্থীদের প্রথমত সময়ানুবর্তিতা, কারণ প্রার্থনা একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন বিদ্যালয়ে শুরুর আগে হয়। তাহলে একটি সময়ানুবর্তিতা আসে, সবাই নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ের ওই প্রার্থনা সভায় উপস্থিত হচ্ছে। একটা শৃঙ্খলাবোধ, দেখবে সারিবদ্ধভাবে সবাই দাঁড়ায়, তার ফলে কি হচ্ছে, ক্লাস ওয়াইজ, সেকশন ওয়াইজ, তাহলে একটা শৃঙ্খলাবোধও চলে আসে, একটা দলগত চেতনা, সবাই একসাথে গান করছে, সব শিক্ষার্থী একসাথে গান করছে, কেউ এই সুরে গাইছে সেই ওই সুরে গাইছে তা কিন্তু নয়। তাহলে একটা দলগত যে শৃঙ্খলাবোধ সেটা কিন্তু চলে আসছে। জাতীয় সঙ্গীত শুনেছে, বিভিন্ন রকম কি হচ্ছে সেখানে, নানা রকম সেই তোমার যে প্রার্থনা সভাতেই কিন্তু প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা গুরুত্বপূর্ণ কোনো বার্তা, নীতিকথা, নীতিপাঠ এগুলো কিন্তু শোনায় বা বলে থাকেন ওইখানেই। নৈতিক গল্প শেখানো হয়, এর মধ্যে দিয়ে কী হয়, চারিত্রিক বিকাশ ঘটে, সারা দিনে কি হতে চলেছে তার একটা ধারণা পাওয়া যায়, এবং সহযোগিতার মনোভাব কিন্তু গড়ে ওঠে। এই জন্য প্রতিটি বিদ্যালয়ে প্রার্থনা খুব প্রয়োজন, শৃঙ্খলা গঠনের ক্ষেত্রে, দেশত্ববোধ জাগানোর জন্য, নৈতিক আচরণের জন্য, চারিত্রিক বিকাশের জন্য প্রার্থনা বা অ্যাসেম্বলি কিন্তু খুব 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 প্রয়োজন। আচ্ছা, এবারে যে প্রশ্নটা, মিড ডে মিলের মনিটরিং করবার জন্য আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন? আমরা জানি মিড ডে মিল প্রথম থেকে অষ্টম শ্রেণী, অর্থাৎ সমগ্র প্রাথমিক শিক্ষা, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এই দুটো স্তরে কিন্তু মিড ডে মিল একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে এই মুহূর্তে। এই নিয়ে হাজার বিতর্ক থাকলেও মিড ডে মিল একটা অপরিহার্য অঙ্গ। এই মিড ডে মিলের দায়িত্ব নেওয়াটাও শিক্ষকদের একটি কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে বর্তমানে। এবারে তাহলে দায়িত্ব দিলে অবশ্যই আমি তা নিষ্ঠার সাথে পালন করবার চেষ্টা করব। কিভাবে করবেন? প্রথমেই আমি কত ছাত্র উপস্থিত হয়েছে সেই অনুযায়ী খাবারের ব্যবস্থা করা, সমগ্র উপস্থিতি এবং মিড ডে মিলের যে বুক আছে, মিড ডে মিলের কিন্তু একটা রেজিস্টার মেনটেন করতে হয়, কত ছাত্র হয়েছে, কী রান্না হচ্ছে, সেই রেজিস্টারটা সঠিকভাবে মেনটেন করব। খাবারের গুণগত মান, পরিচ্ছন্নতা সেইগুলো দেখব। সময় মতো যাতে রান্না হয়, নির্দিষ্ট সময়ে টিফিন পিরিয়ডের মধ্যে সমস্ত শিক্ষার্থীরা যাতে খাবার পায় সেটা নিশ্চিত করব। সারিবদ্ধভাবে তাদের খাবার দানের ব্যবস্থা করব। সমস্ত কিছু নিজে তদারকি করে প্রত্যেকটি শিক্ষার্থী যাতে মিড ডে মিল পায় এবং তারা স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি বলবো, এটা স্বাস্থ্যসম্মত খাদ্য পায় তা আমি নিশ্চিত করব। এবং সমস্ত হিসেব নিকেশ যা আছে তার রেজিস্টার সেইটা আমি মেনটেন করব। কোনো রকম যদি কোনো অসুবিধা হয় আমি প্রধান শিক্ষক বা যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে যোগাযোগ করব, এবং আমার বিশ্বাস এটা আমি খুব আনন্দের সাথে পালন করতে পারবো। এটা কিন্তু আনন্দের সাথে এই দায়িত্বটা পালন করে দেখবেন, অরিজিনাল আপনারা যারা শিক্ষক আছেন এবং শিক্ষক অবশ্যই হবেন, মিড ডে মিলের টাইমটা না খুব ভালো লাগে ছাত্রদের সাথে কাটাতে, খুব ভালো লাগে। ছোট ছোট ছেলে মেয়েরা, আরে স্কুলের তো ওরাই সবচেয়ে ভালো বন্ধু হয় আমাদেরকে, 5-6-এর ছেলেগুলো এত সুন্দর বন্ধুত্ব হয়ে যায়, কল্পনা করার বেড়ায়। ওই বন্ধুত্বগুলো না থেকে যায়, তার উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও থেকে যায়, এই জায়গাটা কিন্তু নেওয়া যায়। যাই হোক, আপনি আপনার মতন করে বলবেন। আর একটা প্রশ্ন আজকে আলোচনা করবো। আচ্ছা, কিশোরদের বিশেষ করে, এটা কিন্তু এসএলএসটির ইন্টারভিউর গুরুত্বপূর্ণ খুব জিজ্ঞাসাও করছে যে মোবাইল আসক্তিটা দূর করার জন্য আমি কি করব, আপনি কি করবেন? হ্যাঁ, বর্তমানে মোবাইল ফোন আসক্তিটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু শ্রেণীকক্ষের বাইরে নয়, শ্রেণীকক্ষের ভেতরে, বিদ্যালয় গ্রাউন্ডে বা বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বহু শিক্ষার্থী মোবাইল ব্যবহার করছে, যা তাদের বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। এটা দূর করার জন্য প্রথমে আমি সচেতনতা তৈরি করবার চেষ্টা করব বিদ্যালয়ে, ক্লাসের মধ্যে বা ক্লাসের বাইরে, যে মোবাইল অতিরিক্ত আসক্তি কী কী সমস্যা আমাদের তৈরি করতে পারে।
তার মোবাইল ব্যবহারের ফলে, অতিরিক্ত ব্যবহারের ফলে যে ক্ষতিগুলো হয় তার বিভিন্ন উদাহরণ, বাস্তব ঘটনা তুলে ধরে তাদেরকে সচেতন করতে হবে। এবং যে নিয়ম আছে বিদ্যালয় পরিসরে মোবাইল ব্যবহার না করার, সেই নিয়মটা সম্বন্ধে তাদের সচেতন করব। আমি নিজে সচেতন হব, তাদের সামনে মোবাইলটা কম ব্যবহার করব বা তার বিরূপ প্রতিক্রিয়া কী কী হতে পারে সেইগুলো দেখাবো এবং তাদের বোঝাবো এটা ক্লাসরুম বা শিক্ষক বা এই বয়সে এত এটা ব্যবহার করা উচিত নয়। তারপরেও যদি সম্পূর্ণ না হয় বিষয়টা সমাধান, তাহলে তাদের অভিভাবকদের সাথে প্রয়োজনে কথা বলবো। তবে কখনোই আমি মানে তাদের অতিরিক্ত ভয়, ভীতি, শাসন বা শাস্তি দানের মাধ্যমে সেটা কিন্তু করবার চেষ্টা করব না। আমার বিশ্বাস, বুঝিয়ে তাদের বিভিন্ন উদাহরণ দিয়ে আমি নিজেকে সংযত করে সেটা করতে পারব। দেখুন, নিজেকে সংযত, আমার বিশ্বাস, এই কনফিডেন্ট লেভেলটা দেখানো কিন্তু একটা বড় ব্যাপার। একটা কাজ আমার মনে যদি বিশ্বাস থাকে, আমরা অনেক কিছু করতে পারি। উই শ্যাল হ্যাভ আ কাম, তাই তো? আর বিশ্বাস, কনফিডেন্ট যদি না থাকে, আমরা পারি না। এই জায়গাটা দেখানোর চেষ্টা করবেন। এইভাবেই বলবেন তা আমি একবারও বলিনি, আজও বলছি না। কিন্তু আপনারা এই ধরনের প্রশ্নের মুখোমুখি কিন্তু অন্তত একটা প্রশ্নের মুখোমুখি হবেন, উত্তরটা আপনারা সবাই দিতে পারবেন জানি, কিন্তু কাউন্টার প্রশ্ন কিন্তু একটা আসছে। সে কাউন্টারটা ফেস করবার জন্যই প্রস্তুতি নিয়ে যাবেন। আমার ক্লাস ভালো নাই লাগতে পারে, অন্য কোনো জায়গার থেকে অনেক তথ্য রিসোর্স পেতে পারেন, সেইগুলো থেকে নিজেকে প্রস্তুত করুন। উত্তরগুলো আবারও বলছি টিউটোরিয়াল নয়, নিজের মতন করে উপস্থাপন করুন। খুব ভালো একটি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আপনারা মুখোমুখি হবেন, খুব ভালো উপস্থাপন হবে, সেই শুভকামনা রইল। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।